গেছে, কিন্তু সামনে মনে করো ওই মাংসের যে গামলা ওটা তো আছেই। মানে আজকাল তো ধরো বেশিরভাগ কমিউনিটি সেন্টারে মাংস তো সামনে সামনে দিয়ে দেয়, ইচ্ছা মতো তুলে নিয়ে। এটা তো নষ্ট হয়, কিন্তু তখন ও কি করে, ওই আবারও মাংস দিছে, কিন্তু পেট কিন্তু আগে ভরে গেছে, কিন্তু মাংস হারে নাই, নিয়ে তখন দেখা যায় 1 পিস 2 পিস খেয়ে নষ্ট করে ফেললো। এবং এই নষ্ট করাগুলা দেখা যায় ওই টেবিলে রাখে না, অনেক হোটেল এটা প্রমাণ পাইছে, অনেক হোটেল কি করে জানো, ওই যে নষ্ট করছে যেগুলা, ওই নষ্ট করা বলতে হয়তো ইয়ের সাথে মাংসের সাথে একটু চর্বি আছে, হ্যাঁ, বা মাংসটা একটু হাড্ডি বেশি, ওটাই ফেলে দিল, ফেলানো পছন্দ হলো না। ওই জিনিসগুলাই কিছু কিছু হোটেল কি করে, ওগুলো আবার ওদের রান্না করা যে মাংস আছে না তার মধ্যে মিশায় দেয়। প্রমাণ পাইছে এই যে ম্যাজিস্ট্রেট পাউন্ডার, হ্যাঁ, যে ওই পলিথিনে করে সব নিয়ে আসে, আর যতগুলো গ্যাস খায় সব গ্যাসে অনেক হয় না, 10-15 কেজি হয়, বাস ওগুলাই ওই ওটাই আবার মিশাই দেয়, হ্যাঁ, প্রমাণ পাইছে, বুঝছো? এই জন্য হোটেলে খাওয়াটাও একটু ঝুঁকিপূর্ণ, যে আসলে ওগুলা নষ্ট করা খাবার এগুলো খাইনি, ওগুলাই মনে করো দিয়ে দিচ্ছে। তাহলে এটাই হলো নির্গমন, মানে সমাপ্তিকরণ উদ্দীপনা বা টার্মিনেটিং, এটা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ, যখন কোনো কিছুর ইচ্ছা আর থাকে না, ওটাই হলো। তাহলে এটা সৃজনশীল উদ্দীপনা আচরণগত পরিবর্তনের ব্যাপারটা আর কি, হ্যাঁ, হ্যাঁ, এটা সৃজনশীল। এই 3টা পয়েন্ট লিখতে হবে। এরপরে আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক, এখান থেকে কোনো কোশ্চিনই হয় না, এমসিকিউ বা সৃজনশীল কোনো কোশ্চিন নাই, হ্যাঁ। সরাসরি সহজাত আচরণ, তো মনে রাখতে হবে সহজাতের বাংলা কি, সহ মানে সাথে, সহজাতের সহ মানে সাথে, সহ মানে সাথে, আর জাত মানে জন্ম, জাত মানে জন্ম, মানে কি জন্মের সাথে, তার মানে কি দাঁড়ালো, জন্মের সাথে। সহজাত মানে কি জন্মের সাথে, তার মানে কোনো কিছু যদি জন্মের সাথেই বাচ্চার মধ্যে চলে আসে তাহলে সেটাই হলো সহজাত আচরণ। যেমন এখানে দেখো সংজ্ঞা বলছে, সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত ও সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণ। যেমন ধরো দেখবা যে মুরগির বাচ্চারা যখন হয় না, কোনটা ওর খাওয়ার এটা কিন্তু সহজাতভাবেই সে জানে, জন্মগতভাবে জানে, এবং দেখবা যে ও ভুলভাল খাবার খাবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে চিন্তা করো তো, মানুষের বাচ্চা কিন্তু খাবার চিনতে পারে না, সে দেখা যায় মানুষের যে বাচ্চা সে কিন্তু যা তা জিনিস, পোকা হেঁটে যাচ্ছে সেটাও ধরে এনে খায় না, বুঝছো, গোবর টোবর এগুলো খায় না, এরকম প্রমাণ আছে, তোমরা জানো কিনা? ছোট বাচ্চারা কিন্তু ভুলভাল জিনিস খায়, ওরা কিন্তু খাবার বাদ দিয়ে ময়লা আবর্জনা তুলে খায় না, জানো কি তা? হ্যাঁ, খায় না। তার মানে মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে সবকিছু শিখতে হয়, আর পশু পাখিরা তো সৃষ্টির সেরা জীব না, তাই দয়া করে আল্লাহ ওদেরকে শিখিয়ে দিয়েছে। মুরগির বাচ্চা হওয়ার পর পাখির বাচ্চা যারা, তারা কিন্তু যেটা ওর খাওয়ার সেটা ছাড়া অন্য কিচ্ছু খাবে না, সেটা ছাড়া অন্য কিচ্ছু খাবে না। যেটা খাবার ধুলাবালি খাবেই না, ইটও খাবে না, যেটা পোকা যেটা খাবার ওইটাই তুলে তুলে খাবে। তাহলে এটা হলো সহজাত, জন্ম থেকে পাওয়া, বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে জন্ম থেকে পাওয়া, হ্যাঁ হ্যাঁ, মানুষের ক্ষেত্রে অর্জিত, মানুষ অর্জন করে, এবং অর্জন করতে 2-3 বছর লাগে। 2-3 বছর পরে মানুষ বুঝে কোনটা তার খাবার কোনটা তার খাবার না, তার আগে কিন্তু বুঝে না, মানুষেরটা তখন অর্জিত আর কি। আর হচ্ছে অন্য পশু পাখিদের এটা সহজাত, খাবার চেনার ক্ষেত্রে সহজাত, হ্যাঁ। যে আমার এলাকার একটা ছোট বাচ্চা তোমার হচ্ছে গোবরের একটা শুকনা দলা, হ্যাঁ, ওইটা তুলে আমি মুখের মধ্যে দিয়ে দিই, তখন ভালো তো লাগবে না, তখন ওরা করছে, ওর আম্মা আবার এসে তাড়াতাড়ি করে বের করার চেষ্টা করছে, তো ওই একবারে থুতুর সাথে মিশে একবারে দ্রবণ হয়ে গেছে, দ্রবণ হয়ে গেছে। তো তখন কি করবে, তখন কুলি করতে বলছে, তাও মনে হয় বয়স 3 বছর মতো হবে। তো তারপরে মনে করো খাইছে, তার মানে 3 বছর পর্যন্ত বুঝে না। তখন হচ্ছে ওর আম্মা ওকে পানি দিচ্ছে, কুলি করে, তো পানি দিচ্ছে, ও বোকার মতো গিলে দিছে। তার মানে কি, ও বুঝে না, কিন্তু পশু পাখিরা কিন্তু ঠিকই বুঝে, বুঝছো? তো সেই কথাই এখানে বলা আছে আর কি, হ্যাঁ। যেমন ধরো সহজাত কি, যে পাখিরা হচ্ছে জন্মগত ভাবেই কিভাবে বাড়ি করতে হবে, মানে যে বাসা বানাতে হবে সেটা তারা নিজে থেকে জানে না, তারা নিজে থেকে জানে কি করে বাসা বানাতে হবে, সুন্দর সুন্দর বাসা বানানোর জায়গা করে ফেলে তারা, তাই কি না? এই পোয়াল এটা সেটা লাঠি উঠি নিয়ে এসে একটা বাড়ি করে না,
তাহলে এটা কি ওরা কি কোনো পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং করছে? ওরা কিন্তু ঠিকই পারে। কিন্তু ধরো একটা মানুষ যারা ধরো ঘর বাড়ি বানায়, তারা কি ধরো যে একা একা পারবে না শিখলে? না শিখলে আমরাই পারবো না, আমরা তো শিখিনি। আমরা কি বাড়ি করতে পারবো? কিভাবে করতে হয় জানি? আমরা কিন্তু জানি না। মানে আমরা মানে অর্জিত, আমাদের শিখলে তারপরে পারবো। কিন্তু পাখিদের কি তা? পাখিদের তা না, ওরা সহজাত, ওরা হলো জন্মগতভাবে ওদের সফটওয়্যারে আল্লাহ শিখাই দিছে। হ্যাঁ, এটাই হলো সহজাত। ঠিক আছে? তাহলে এই সহজাত আচরণ এই গোটাটা 4 লাইনেই পড়তে হবে। এটা ক্ষয়ের জন্য আসে। সহজাত আচরণ কাকে বলে? ক্ষয়ের জন্য আসে। সহজাত আচরণ বৈশিষ্ট্য আসে না, তবে ট্যাক্সিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য ট্যাক্সিসটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাক্সিসের সরল বাংলা অর্থ দিক নির্দেশিত চলাচল। ট্যাক্সিসের সরল বাংলা অর্থ হলো দিক নির্দেশিত চলাচল। লেখা হলো বাংলাটা দিক নির্দেশিত চলাচল। ট্যাক্সিসের সরল বাংলা হলো দিক নির্দেশিত দিক নির্দেশিত চলাচল। দিক নির্দেশিত চলাচল, এটাই হলো সরল বাংলা। হ্যাঁ, ট্যাক্সিসের সরল দিক নির্দেশিত চলাচল, একটা নির্দিষ্ট দিক থাকবে, সেই অনুযায়ী সে চলাচল করবে। এটাই হলো ট্যাক্সিসের সরল বাংলা অর্থ। হ্যাঁ, তাহলে এখানে ট্যাক্সিস কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বলছে এই যে তৃতীয় নম্বর লাইন থেকে দেখো, কিন্তু লেখা আছে না, তোমরা লিখবা যখন বাইরের উদ্দীপকের প্রভাবে দেহের বিভিন্ন অঙ্গের সক্রিয় সঞ্চালনের মাধ্যমে প্রাণীদের অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রাণীরা স্থানান্তরিত হয়, তখন তাকে ট্যাক্সিস বলে। এইটুকু কয়ের জন্য লিখতে হবে। হ্যাঁ, ট্যাক্সিসের বৈশিষ্ট্যটা কয়ের জন্য আসে পরীক্ষায়। হ্যাঁ, ট্যাক্সিসের বৈশিষ্ট্য এটা নিজে নিজে বুঝতে পারবা। চলন শিক্ষালব্ধ আচরণ নয়, এটা হলো সহজাত আর কি। হ্যাঁ, বাহ্যিক উদ্দীপক দিয়ে নিয়ন্ত্রিত, নিজেদের বুঝতে পারবা। তবে এটা হলো সহজাত না, এটা হলো কি অর্জিত না। হ্যাঁ, শিক্ষালব্ধ মানে অর্জিত, শিক্ষালব্ধ ছাড়া অটোমেটিকলি পাওয়া, সেটা হলো সহজাত। এখন দেখো ট্যাক্সিসের প্রকারভেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে আছে, দেহের দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস নিম্নোক্ত 2 প্রকার হয়। একটা হলো পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সি, প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে যায় বা গমন করে। আর একটা হলো নেগেটিভ। সেটা কেমন? যেমন ধরো তুমি একটা খাবার হাতে নিয়ে রাখছো, খাবার খাওয়ার জন্য কি করবে? ও তোমার কাছে চলে আসবে, তাই না? আর তুমি একটা লাঠি এভাবে দাঁড়ায় আছো, তোমার দিকে আসছে, এবার লাঠি দিয়ে এমন করেছো, এটা একটা উদ্দীপক। এখন কি ও হলো তোমার কাছে আসবে নাকি চলে যাবে? তাহলে এটা নেগেটিভ। পজিটিভ হলো খাবার ধরেছো পজিটিভ, লাঠি ধরেছো নেগেটিভ। এমনকি দেখবা যে ধরো কুকুর ঘেউ ঘেউ করছে, তুমি ঢেল যদি তুলতেও যাও, ওটা একটা উদ্দীপক, তুলতেও যাও, তাহলে দেখো কুকুর কিন্তু একটু ভয় পায়। মানে তুমি ধরো ঢেল না তুলে এমনি মাটিতে হাত দিয়ে এমন যদি করো না, দেখবা যে ও হলো ওই উদ্দীপকের কারণে ও কি হলো, দূরে সরে গেল। এটা নেগেটিভ ট্যাক্সিস। আর পজিটিভ হলো তোমার দিকে আগায় আসা হলো পজিটিভ, তাই না? তুমি একদিন খাবার দাও, দেখো যে কুকুর কিন্তু তোমার এরপর থেকে তোমার শিষ্য হয়ে যাবে। হ্যাঁ, যে আমাদের মোড়ে দেখে একটা লোক আর কি কুকুরকে দিছে, পাউরুটি খাওয়ালো। হ্যাঁ, পাউরুটি খাওয়াইছে, খাওয়াটায় আবার কুকুরকে বলছে, হ্যাঁ, যে চা খাবা? আর চিন্তা করতে কুকুরকে বুঝে না, এমন ভাবে বলছে মনে হচ্ছে বুঝে চা খাওয়া, পাউরুটি খাওয়া হয়ে গেছে, চা খাওয়া কেনা। হাসি লাগলো শুনে, কুকুরকে বুঝে এমন ভাবে বলছে চা খাওয়া। কুকুর তার কিছু বলছে না, খালি লেজ ধরাচ্ছে খুচিত খেলায়। পাউরুটি খাওয়াইছে, আর চা দিলেও তো খেতে পারবে না। পারবে? চা দিলে খেতে পারবে? হ্যাঁ, না পারলে হয়তো ওই নিচে দিলে, হ্যাঁ বড় কিছু দিলে চাটে চিবাতে চাটে খাবে নাকি? আমাদের বাসায় মুরগি ছিল, তো ওই মুরগি একদিন চা খেয়েছিল, মানে ওই চাটা খাওয়ার পরে চা তো একটু থেকে দেয় শেষে, রাখা আছে, দেখি মুরগি এসে মা ওগুলো ধুবে আর কি। হ্যাঁ, তো তখন মুরগি বসতাম, মুরগি এসে দেখি একটু চা দেখে সুন্দর দেখি সব চা খাই নিল, ছিল আর কি, সুন্দর করে চা খাই নিল।
মুরগির চা খাওয়াটা কিন্তু ঝুঁকি আছে, রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে না, তার ছোট মাথা, ঘুমের ডিস্টার্ব করার কথা কিন্তু নিজের সুন্দর করে চা খাই নিলে, কুকুরকে দিলেও খাইতে হবে আর কি, বলছে চা খাওয়া। তাহলে পজিটিভ নেগেটিভ বুঝে গেল। এখন দেখো এখানে বলছে যে উদ্দীপকে উৎসের ভিত্তিতে জীবে নিম্নত বিভিন্ন ধরনের ট্যাক্সিস দেখা যায়, যেমন হলো ফটোট্যাক্সিস। এইটা কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ দুইটার জন্যই আসে পরীক্ষায় আর কি। হ্যাঁ, 12টা পয়েন্ট সৃজনশীল এমসিকিউ দুইটার জন্য। তবে এটা অ্যাডমিশনেও আসে। হ্যাঁ, যে ফটোট্যাক্সিসের ক্ষেত্রে এইভাবে আলোর উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া কোন ধরনের ট্যাক্সিস, এইভাবে ফটোট্যাক্সিস। ফটো মানে তো আলো, বুঝতেই পারছো, ফটো মানে আলো, এটা তো বোঝা যাবে তাই না? আচ্ছা, তাহলে এটা হলো ফটোট্যাক্সিস। এখন এটা হলো ঘাসফড়িং এর ধনাত্মক ও আরশোলার ঋণাত্মক ফটোট্যাক্সিস। মানে যদি আলোর দিকে আসে তাহলে সেটা হচ্ছে কি হবে পজিটিভ, আর আলোর বিরুদ্ধে বিপক্ষে চলে গেলে ভিন্ন দিকে চলে গেলে আলো দেখে সেটা হলো ঋণাত্মক। এরপর দেখো থার্মোট্যাক্সিস, তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। যেমন গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ, সার্কোপার আক্রমণ ধনাত্মক, এবং ব্যাঙের শীতনিদ্রা ঋণাত্মক। কারণ কি, যে গ্রীষ্মকালে গরমকালে ব্যাঙ হচ্ছে শীতনিদ্রায় চলে যায়, তাই না, লুকায় যায়, তাহলে ওর জন্য নেগেটিভ, আরেক প্রাণীর জন্য আবার পজিটিভ। যেমন ধরো অনেক পোকা আছে আলোর দিকে দেখলে আলোর দিকে আকৃষ্ট হয়, অনেক আলোর দিকে যায় না পোকা, কিছু পোকা আছে আলোর দিকে যায়। আলোর দিকে কেন যায় বলতো? পোকাদের আলোর প্রতি আকর্ষণ কেন বলতে পারো না? হ্যাঁ, বলেছিলাম না? বলেছি মনে হচ্ছে, মনে আছে কেন পোকারা আলোর দিকে যায়? এবং যাইতে যাই কিন্তু অনেক পোকা মারাও যায়। দেখবা যে রাত্রে হয়তো গেছে অনেক পোকা, আবার দেখবা যে সকালবেলা দেখবা আলোর নিচে অনেক পোকা মরে গেছে। এবং হচ্ছে এমনকি মোমবাতিতে অনেক সময় হাত দিয়ে মারাই যায়, মানে ধরো আগুনের মধ্যে ভুল করে চলে যায়, যে মারা যায়। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। কেন? যারা যায় তারা ছেলে পোকা, যারা যায় তারা সবাই হচ্ছে ছেলে পোকা। মেয়ের প্রতি একটা আকর্ষণের কারণে এরকম। হ্যাঁ ঠিকই। ঘটনা হলো শোনো, আলোর মধ্যে দিকে এক ধরনের সেন্ট বের হয়, যেটা আমরা বুঝি না কিন্তু পোকারা বুঝে, বুঝছো? আমাদের নাকে ওই রিসেপ্টর নাই, মানে আলোর গন্ধ পাওয়ার রিসেপ্টরটা নাই। হ্যাঁ, যেমন আমাদের চোখ সবকিছু দেখতে পায়, আমাদের চোখ সবকিছু দেখতে পায় না, কিন্তু অনেক পোকামাকড় আছে। হ্যাঁ, আমরা তো 7টা আলো দেখি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারপরে হলো যে ওই যে কুকুর, বিড়াল আছে না, মুরগি, এরা হলো 19টা আলো দেখে বলে বৈজ্ঞানিকদের ধারণা, 19টা আলো। ওই কারণে ওরা জিন বা ফেরেশতা পর্যন্ত দেখতে পায়, কারণ ওরা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখে। এবং এরা হচ্ছে যারা জিন ফেরেশতা, এরা হয়তো বা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়েই তৈরি, যার জন্য, কারণ আলো তৈরি বলা হচ্ছে, মানে ফেরেশতা তো আলো তৈরি, তাই না, জিনও আলো তৈরি। তাহলে ওরা হয়তো ওই আল্ট্রাভায়োলেট আলো করছে, ওই জন্য ওরা কিন্তু ওই যে মুরগিরা ওদেরকে দেখতে পায়, কুকুর দেখতে পায়, পোকামাকড় দেখতে পায়, 19 ধরনের আলো দেখে। ওই আলোর মধ্যে ওরা অনেক কিছু দেখতে পায়, আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাইলে হয়তো ভালো হতো না খারাপ হতো জানি না, ভালো হতো না খারাপ হতো? হ্যাঁ, কি মনে হয়? ভালো হতো না, তাই না? হ্যাঁ, এই জন্য হয়তো, হ্যাঁ, দেখে তো ভয়টাই পিতামি মনে হয়, ঠিক কিনা? তো আমরা দেখতে পাই না, ভয় পাই না, যাই হোক, তো ওরা দেখতে পাই। তো সেরকম আর কি পোকাদের ওই আলোর ভিতর থেকে একটা সেন্ট আছে, যেই সেন্টটা হচ্ছে স্ত্রী পোকার সেন্ট, মানে ওখানে স্ত্রী পোকা আছে মনে করে তারা, তখন তারা প্রজনন ক্রিয়া করার জন্য তারা তখন ছুটে চলে যায়, কিন্তু তারা বুঝে না ওখানে গেলে মারা যাবে। তখন ওই স্ত্রী পোকার জন্য, মহিলা পোকার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? যেমন অনেক ছেলেরাই কিন্তু যে মেয়েদের কারণে নিজের জীবন নষ্ট করে ফেলে, জানো কি? নষ্ট করে ফেলে মানে কি, ক্যারিয়ার নষ্ট করে ফেলে। ধরো প্রেম ভালোবাসার মধ্যে জড়াই গেলো, ক্যারিয়ার শেষ, ক্যারিয়ার আর তৈরি করতে পারলো না। অথচ ও যদি এগুলো না জড়াইতো, যেমন এই যে এবার শান্ত নামে একটা, আমার নামে একটা ছেলে ফার্স্ট হয়েছে না, শান্ত নামে, আমার, তো ও বলছে যে ও হচ্ছে 15 ঘন্টা পড়াশোনা করতো। তা তোমরা 15 ঘন্টা না পড়লে কি করে হবে? 15 ঘন্টা পড়াশোনা করতো, এবং বলছে ওর হচ্ছে মোবাইল যেটা ছিল, হ্যাঁ, ওই মোবাইলটা ওর আম্মার কাছে দিয়েছে।
বুঝতে পারছো? কেন? যে কারণ হচ্ছে যে মোবাইল থাকলে পড়া ডিস্টার্ব হবে, তাই তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, তাই কি না? তাহলে তুমি যদি তোমার ক্যারিয়ার তৈরি করতে চাও, তুমি শুধু ক্যারিয়ার তৈরি করো বাস, তারপরে দেখো তুমি কত কি পাবা। তখন তোমার গোটা দুনিয়া তোমার হাতে, ক্যারিয়ার যদি তৈরি করতে পারো তাহলে ওইটা মাথায় রেখে তুমি ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করো। বুঝতে পারছো? যে খালি কষ্ট করে একটু অ্যাডমিশন পর্যন্ত কষ্ট করো, তারপরে আর তোমার এত কষ্টই করতে হবে না। বুঝতে পারছো? এত কষ্ট করতে হয় না, কারণ মেডিকেলে পড়লে যে খুব পড়া, আমার তো স্টুডেন্টরা যারা পড়ে, এখনো যারা ছাত্র আছে তারা বলছে যে অনেকে বলে যে অনেক পড়াশোনা, তো কই আমি তো অত পড়াশোনা দেখছি না। কারণ হচ্ছে যে আমি কোচিং ক্লাস নিচ্ছি, 4টা বাসায় যে প্রাইভেট পড়াচ্ছি, আমার একটা স্টুডেন্ট পড়তে আর তো সে এরকম আর কি, হ্যাঁ, তো ওকে ঠিক করে দিচ্ছি কিছু প্রাইভেট। তো ও বলছে যে কোচিং এর ক্লাস নিয়ে ঠিক করে দিচ্ছি, ও মাসে প্রায় 20-25 হাজার টাকা ইনকাম করে এখন। বুঝছো? ও মিশে থাকে, বাসায় উল্টা আরো টাকা পাঠায়। তাহলে কত ইয়ে, তো তুমি ক্যারিয়ার তৈরি করলে তখন তোমার হচ্ছে তুমি টাকা ইনকাম এখন থেকে শুরু, টাকা ইনকাম এখন থেকে শুরু। বুঝতে পারছো? যে ফার্স্ট হলো কি ফার্স্ট ইয়ার থেকে 15 ঘন্টা পড়তো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট থেকে বললো। তাহলে চিন্তা করো, তাহলে তোমার ওটা পড়া হচ্ছে কেন একটু খেয়াল রাখো। নাহলে এখন থেকে পড়ো, এখন থেকে হলে স্যার সম্ভব? এখন থেকে পড়লেও সম্ভব। তুমি ফার্স্ট না হলা সমস্যা কি, সেকেন্ড হও, থার্ড হও, বা চান্স পাও, তাহলে তো হবে। হ্যাঁ, তুমি আগে পড়োনি, তাহলে চান্স পাইলা, তাইলে হলো। তুমি ডিএনসি না পালা, আরএনসি পালা, তাই তো হবে, তাই কি না? তাও তো অনেক দাম। চান্স পাওয়ার সাথে সাথে তোমার বিয়ের প্রস্তাব চলে আসবে, আর ছেলে মেয়ে সবার জন্য। বুঝছো? তুমি তখন ভাবের ঠেলা বলবে যে না, তাই কি না? আচ্ছা দেখো, তাহলে ফটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, তাহলে এইভাবে পরীক্ষা আসবে যে তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া সেটা কোন ধরনের ট্যাক্সিস, তাহলে থার্মোট্যাক্সিস এইভাবে বলবো। হ্যাঁ, তারপরে দেখো হাইড্রোট্যাক্সিস, পানির প্রতি প্রাণীর, হাইড্রো মানে তো পানি, তাই না? হাইড্রো মানে পানি না, তাহলে কোনটি পানির প্রতি প্রাণী, এইভাবে কিন্তু অ্যাডমিশনে আসছে। বুঝছো? কোনটি পানির প্রতি প্রতিক্রিয়া দেখায়, হ্যাঁ, তাহলে এটা হলো হাইড্রোট্যাক্সিস। উদাহরণটা মনে রাখতে হবে, ভিজা মাটিতে কেঁচোর বসবাস, ধনাত্মক হাইড্রোট্যাক্সিস, মানে ও ভিজা মাটিতে পছন্দ করে আর কি। হ্যাঁ, তারপরে দেখো ক্যামোট্যাক্সিস, মানে কি কেমিক্যালের প্রতি সারা, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া দেখানো, যেমন চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ ধনাত্মক, আবার কার্বলিক অ্যাসিড থেকে সাপের দূরে থাকা ঋণাত্মক। দুই ধরনের হতে পারে। চিনির প্রতি আকর্ষণের কারণে 3 কিলোমিটার দূর থেকে পিঁপড়া কিন্তু চিনির গন্ধ পায়। আমরা কি চিনির গন্ধ পাই? পাই না। তুমি চিনি থাকলে চিনির গন্ধ পাবা কোনো? আমরা পাই না, কিন্তু ওরা পায়। মানে ওই যে বললাম, কিছু কিছু জিনিসের সেন্ট এবং দর্শন আমরা কিন্তু পাই না। হ্যাঁ, পাই না বলে সেটার সেন্ট নাই এইটা বলা যাবে না কিন্তু। হ্যাঁ, আমরা দুর্ভাগ্য, আমরা ধরো পাচ্ছি না, কিন্তু পশু পাখি তো প্রমাণ করছে যে এটা আছে গন্ধ। 3 কিলোমিটার দূর থেকে চিনির গন্ধ পিঁপড়ারা পায় এবং চলে আসে। তুমি দেখবা কোথাও চিনি রেখে দেবা, পিঁপড়া তোমার আশেপাশে নাই, কোথার থেকে চলে আসবে? 3 কিলোমিটার দূর থেকে ওরা পায়। এরপরে দেখো জিওট্যাক্সিস, মানে জিওট্যাক্সিস মানে মধ্যাকর্ষণ প্রক্রিয়া যেটা আর কি। হ্যাঁ, যে মাটির গতিতে আকর্ষণ, এটা আর কি। মধ্যাকর্ষণ বলের প্রতি প্রাণী সারা, বিভিন্ন ধরনের পোকার পোকার গাছ দিয়ে উপরে ওঠা ও পিউপা তৈরির সময় নিচের দিকে নামা, ধনাত্মক ও ঋণাত্মক জিওট্যাক্সিস। মানে কেউ কেউ মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করে কোনো কোনো পোকা, কেউ কেউ মধ্যাকর্ষণ শক্তির পক্ষে কাজ করে, এরকম আর কি। তাহলে এটা মনে রাখতে হবে জিওট্যাক্সিস, যে একটা পিউপার নিচের দিকে নামা, এটা কোন ধরনের ট্যাক্সিস, অথবা একটা পোকার গাছে ওঠা, এটা কোন ধরনের ট্যাক্সিস, তাহলে বলবো জিওট্যাক্সিস। এরপর দেখো থিগমোট্যাক্সিস, স্পর্শ অনুভূতির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। থিগমোট্যাক্সিস মানে, থিগমো মানে স্পর্শ, স্পর্শ অনুভূতির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। চলাচলের সময় তেলাপোকা তার অ্যান্টেনার মাধ্যমে ক্ষতিকর কোনো কিছুর সংস্পর্শে এলে দ্রুত পলায়ন করে, যা ঋণাত্মক থিগমো, মানে ওই অ্যান্টেনার স্পর্শ করার সাথে সাথে ও বুঝতে পারে এটা কি ক্ষতির জায়গা, তখন ও সেখান থেকে চলে যায়। রিওট্যাক্সিস, প্রবহমান পানির প্রতি সারা। রিও মানে এখানে পানির প্রতি সারার কথা বলছে। মাছের কোনার স্রোতমুখী চলন, ধনাত্মক রিওট্যাক্সিস। প্রজনন ঋতুতে ইলিশ মাছেরা স্রোতের উজানে এসে ডিম পাড়ে, যা ঋণাত্মক রিওট্যাক্সিস। তাহলে যখন প্রজনন ক্রিয়া হচ্ছে তখন সে আবার হচ্ছে স্রোতের উজানে, যেখানে স্রোত কম সেখানে। গ্যালভানোট্যাক্সিস,
ক্যালভোনো মানে বিদ্যুতের কথা বোঝাচ্ছে, বিদ্যুৎ প্রবাহের প্রতি সারা। যেমন জলাধারে বিদ্যুৎ প্রবাহ চালনায় অ্যামিবার অ্যানোড হতে ক্যাথোড প্রান্তের গমন ধনাত্মক ক্যালভোনোট্যাক্সিস। তারপরে হলো সোনো বা ফটোট্যাক্সিস, শব্দের প্রতি প্রতিক্রিয়া। উদাহরণ হলো পানিতে শব্দ হলে কিছু মাছ ধনাত্মক এবং কিছু মাছ ঋণাত্মক সোনোট্যাক্সিস দেখায়। কেউ কেউ হলো শব্দের দিকে আসে, কেউ কেউ শব্দের দিকে দূরে সরে যায়। এরপরে দেখো অ্যামিনোট্যাক্সিস মানে অ্যামোনিয়া জাতীয় উপাদানের প্রতি আর কি। বায়ু প্রবাহের প্রতি প্রাণীর সারা, বায়ু প্রবাহের অনুকূলে ও প্রতিকূলে পাখির উড়া ধনাত্মক। তাহলে এখন যদি বলে বায়ু প্রবাহের প্রতি প্রাণীর সারা কোনটা, অ্যামিনোট্যাক্সিস। এইভাবে আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, স্টেরোট্যাক্সিস মসৃণ মানে স্থানের ভিত্তিতে দিক নির্দেশিত চলন, স্থানের ভিত্তিতে দিক নির্দেশিত চলনই হলো স্টেরোট্যাক্সিস। মসৃণ ও সমতল তলের প্রতি প্রাণী সারা, যেমন দেওয়াল টিকটিকির দেওয়ালে চলাচল ধনাত্মক এবং বন টিকটিকির বনে বাজারে ঘুরে বেড়ানো হলো ঋণাত্মক স্টেরোট্যাক্সিস। টিকটিকিদের এটা হলো উপরের দিকে দেওয়ালে চলাচল করার একটা অভ্যাস আর কি। হ্যাঁ, এটা বলছে। সাপেক্ষ ট্যাক্সিস যখন কোনো প্রাণী একই সময় দুই বা ততোধিক ট্যাক্সিস প্রদর্শন করে তাকে সাপেক্ষ ট্যাক্সিস বলে। কিছু প্রজাতির ডিম পাড়ার জন্য বিশেষ উদ্ভিদের গন্ধ ও সুউৎপাতার দিকে গমন। তাহলে এখানে কিন্তু খালি এই বৈশিষ্ট্য থেকে কোনটা কোন ট্যাক্সিস এইভাবে কিন্তু এমসিকিউ অ্যাডমিশনে আসে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো যে অনেক সময় পরীক্ষায় সবগুলো ট্যাক্সিস আসে না, 6টা আসে আর কি। হ্যাঁ, যে কোনো 6টা, তো সবগুলো মুখস্থ করতে হবে যেহেতু এটা এমসিকিউ হিসেবে আসে। এরপরে দেখো ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ 5 রকম হয়। যেমন হলো ক্লাইনোট্যাক্সিস, এটাকে বলে ঢালু দিক নির্দেশনা, এর বাংলা অর্থ ঢালু দিক নির্দেশনা। যেসব প্রাণীতে ট্যাক্সিস ঘটে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদ অঙ্গ থাকে না। জোর সংবেদ অঙ্গ মানে কি, যেমন ধরো 2টা চোখ, 2টা নাকের ফুটা, 2টা কান, এটাকে বলে জোর সংবেদ। এটা সংবেদনশীল অঙ্গ, জোর সংবেদ থাকে না, বরং সংবেদগ্রাহী কোষগুলো সমগ্র দেহে জুড়ে থাকে। ওরকম জোর সংবেদগ্রাহী নাই, কিন্তু গোটা শরীরে সংবেদ অঙ্গ আছে। বিশেষ করে সম্মুখ অংশে অবস্থান করে। সম্মুখ অংশটি এদিক ওদিক ঘুরিয়ে উদ্দীপনার ব্যাপকতা যাচাই করে। সব দিক থেকে ব্যাপকতার সমতা এলে প্রাণী সোজা চলতে শুরু করে। যেমন ব্লু ফ্লাই, বাটারফ্লাই এর লার্ভাই এই ধরনের ট্যাক্সি দেখা যায়। তাহলে পরীক্ষায় আসে এইভাবে, ব্লু ফ্লাই এবং বাটারফ্লাই এর লার্ভাই কোন ধরনের ট্যাক্সি দেখা যায়, তাহলে বলবো ক্লাইনোট্যাক্সিস। এটা কিন্তু এমসিকিউ। হ্যাঁ, তাহলে উদাহরণটা মনে রাখতে হবে, তারপরে ট্যাক্সিসটা মনে রাখতে হবে। এরপর দেখো মেনোট্যাক্সিস। মেনো মানে হচ্ছে কোন ভিত্তিক দিক নির্দেশনা, কোণ তৈরি করা আর কি। হ্যাঁ, যেমন ধরো এই ধরনের ট্যাক্সিসে প্রাণীর দিকমুখিতা থাকে কৌণিক ধরনের, যেমন সূর্যের প্রতি সারা দেয় পিঁপড়ার চলন। এখন যে সূর্য ধরো এখানে আছে, সূর্য এখানে আছে, পিঁপড়া তাহলে আস্তে আস্তে সরে মনে করো পিঁপড়া এখানে গেল, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো কিন্তু। হ্যাঁ, এটা ধরো এটা হলো লম্ব, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো না, এটা কি বলছে কৌণিক। এটাই হলো কৌণিক। যত দূরে চলে যাবে তত কোণটা বড় হবে, এটা হলো কৌণিক। লম্ব থেকে দূরে সরে যাওয়া, এটাই হলো কৌণিক। সূর্যের প্রতি সারাদিন পিঁপড়া চলন। এরপর দেখো নেমোট্যাক্সিস মানে স্মৃতিট্যাক্সিস। এটি কোনো প্রাণীর স্মৃতিমূলক সারাদান। অনেক সময় দেখা যায় এটা কি ঘটে, যে অনেক প্রাণীরা থাকে বিভিন্ন জায়গাগুলা মনে রাখে যে এই জায়গা। হ্যাঁ, ওইটা মনে রেখে সে অনেক দূরে চলে গেল, তারপরে যখন বাড়ি ফিরবে তখন ওই সমস্ত জায়গাগুলো দেখে দেখে বাড়ি ফিরে। যেমন ধরো যে মুরগিরা, পোষা মুরগি যারা, তারা কিন্তু এইভাবে বাসা চিনে। হ্যাঁ, পোষা মুরগিকে তুমি ছেড়ে দেবা, ও কোথায় কোথায় চলে যাবে, কিন্তু মনে রাখে জায়গাগুলো যে এটা জায়গা। এখন তুমি যদি ওই সব চিহ্ন তুমি ধ্বংস করে দাও, ও আর বাড়িতে ফিরতে পারবে না, যেমন ধরো যে আজ থেকে ধরো 20 বছর আগে রাজশাহীর পরিবেশ কেমন ছিল, তাই না? তো ওই 20 বছর আগের টাইম মেশিনে করে তুমি 20 বছর আগের দুনিয়াতে যদি চলে আসো, তাহলে কিন্তু তুমি তোমার বাসা খুঁজে পাবে না। তুমি যে মেসে থাকো এই মেস কিন্তু খুঁজে পাবে না, কারণ তোমার তো তুমি তো চিনো কিভাবে, আশপাশে যে জিনিসপত্র দেখে তো চিনো, তাই কি না? এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তো এটা হলো পশু পাখিদের ক্ষেত্রে এরকম হয়। টেলোট্যাক্সিস, এটা হচ্ছে যে উদ্দেশ্যমুখিতা। টেলোট্যাক্সিস মানে হলো উদ্দেশ্যমুখিতা বোঝায়। এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান। এই ক্ষেত্রে প্রাণীদের জোর সংবেদাঙ্গ থাকে, যে 2টা চোখ, 2টা কান,
একটি মৌমাছি যখন আহারের খোঁজে চাক থেকে বের হয় তখন একদিকে সূর্য অন্যদিকে ফুল, এই দুইটি উদ্দীপক থাকে। এই দুইটি উদ্দীপকের মধ্যে ফুলের উদ্দীপনা বেশি হয়, মৌমাছি ফুলে গিয়ে বসে, ভারসাম্য বজায় রেখে মধ্যপথে অগ্রসর হয় না। অর্থাৎ উদ্দেশ্যমুখিতা বলতে যে ফুলের প্রতি তার উদ্দেশ্য বা আকর্ষণ বেশি থাকে, তো সূর্যের দিকে তখন না যেয়ে সে হলো ফুলের দিকে যায়। এরপরে হলো ট্রোপোট্যাক্সিস, যে অভিযোজন প্রতিক্রিয়া। ট্রোপোট্যাক্সিস মানে যে এটি হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক ট্যাক্সিস। এক্ষেত্রে প্রাণীদের জোর সংবেদাঙ্গ উপস্থিত থাকে। মাছের উকুনে এ ধরনের ট্যাক্সি দেখা যায়। তাহলে মাছের উকুনে কোন ধরনের ট্যাক্সি দেখা যায়? তাহলে বলবো ট্রোপোট্যাক্সিস। উদাহরণ দিকে, হ্যাঁ, কিছু কিছু মাছ আছে মাছের গায়ে উকুন থাকে, ওই উকুনগুলা পরজীবী হিসেবে থাকে আর কি। এই আর কি, মাছের উকুনে এ ধরনের ট্যাক্সি দেখা যায়। ট্যাক্সিসের অভিযোজন গড়িত এটা আসে না, তবে প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, এটা তো জানো। প্রতিবর্তী ক্রিয়া মানে তাৎক্ষণিক সাড়া দেওয়া। যেমন আমি একটা বল মারলাম, সাথে সাথে বের হয়ে আসলো। প্রতিবর্তী ক্রিয়া বলতে আলোর মতো, আলো যেমন কোথাও যে প্রতিফলিত হয়ে ফিরে আসে এরকম সাথে সাথে করা। তো প্রতিবর্তী ক্রিয়ার ব্যাপারটা কিন্তু আমাদের ব্রেন দিকে না হয়ে সুষমার কাণ্ড দিকে হয়। যেমন ধরো তুমি যখন ঘুমায় থাকো না, তখন কিন্তু ব্রেনের তোমার ব্রেনটা কিন্তু শাটডাউন অবস্থায় থাকে, মানে ব্রেনের অনেক কিছুই তখন কি বলে যে ইয়ে থাকে, অফ থাকে, মানে বুঝতে পারে না কিছু। হ্যাঁ, কিন্তু যদি তোমার গায়ে মশা বসে তাহলে কিন্তু অটোমেটিকলি হাত দিয়ে তুমি মেরে দিবা ঘুমের ঘরে। এটা কিন্তু সুষমনা কাণ্ড দিকে হয়, মানে আমাদের আমাদের যে মেরুদণ্ডের এখানে যে সুষমনা কাণ্ড আছে না, ওখান দিকে কাজ করে তখন। পায়ে হোক হাতে হোক যেখানেই বুঝবে, কিন্তু ব্রেন জানছে না, ব্রেন না জেনেই কিন্তু কাজ করবে। অনেকে দেখা যায় ঘুমের ঘরে এদিক ওদিক সরে ইয়ে করে না, এদিক ওদিক ঘুরে না, ঘুমের ঘরে ঘুরে। 8 ঘন্টা ঘুমালে একটা মানুষ নাকি প্রায় 70 বার এদিক সেদিক করে, এতবার, কিন্তু সে জানেই না। কারণ কেন জানে না? কারণ তার ব্রেন তখন অফ থাকে। ব্রেনের শুধু কোন জিনিসটা চালু থাকে জানো? শ্বাস প্রশ্বাস চালানোর যে ইয়েটা আর হার্টবিট চালানো, এই দুইটা ছাড়া সব ব্রেনের সব কার্যকারিতা একবারে শাটডাউন হয়ে থাকে, অফ হয়ে থাকে। তা অফ হয়ে থাকলে তুমি এত বুঝবে না, কিন্তু তোমাকে যদি কেউ ইয়াতে করে সুষমা কাণ্ডে তুমি এই কাজগুলা করবা, এরকম আর কি। হ্যাঁ, তবে হচ্ছে যে শাটডাউন অবস্থা খুলে যাবে। এখন তোমাকে কেউ ধরো একবার গলা কাটতে শুরু করে দিচ্ছে, তখন হলো শুধু সুষমা কাণ্ড না, তখন কিন্তু ব্রেইনের কাছে খবর পাঠাবে সুষমা কাণ্ড যে গলা কাটে যাচ্ছে, তুমি ঠেকাও। ততক্ষণে কাটা হয়ে যাবে। ততক্ষণে কাটা হয়ে যাবে, ততক্ষণে কাটা হয়ে যাবে ঘুমের ঘরে আর কি, বলে আর কি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া সুষম কাণ্ড দিয়ে হয়। প্রতিবর্তী ক্রিয়া যেমন ধরো তোমার চোখে কেউ গুঁতা দিবে না, সুষম কাটার মাধ্যমে তোমার চোখ একাই বন্ধ হয়ে যাবে। তারপরে তো আমাদের অনেক সময় পায়ে কাটা ফুটে না, পায়ে কাটা ফুটলে সুষম কাটার মাধ্যমে আমরা পা তাড়াতাড়ি সরাই নিই। সম্পূর্ণ কাটা কিন্তু কারো ফুটে না, জানো কি? অর্ধেক ফুটতে পা উঠাই নিই আমরা। কেন? কারণ সুষমনা কাণ্ড ব্রেন পর্যন্ত যে ওটা অর্ডার দেওয়ার দরকার হয় না, সুষমনা কাণ্ডে অর্ডার দিয়ে দেয় যে তুমি পা উঠিয়ে নাও। এই কারণে আমাদের সম্পূর্ণ কাটা ফুটে না, একটুখানি কাটা ফুটে, মানে গোটা কাটা ঢুকে যায় না আর কি। হাতে যদি সুই ফুটে দেখবে যে সম্পূর্ণ সুই ফুটার আগে আমরা হাত ছড়িয়ে নেব, তাই না? হাতে যদি আগুনের তাপ লাগে আমরা হাত ছড়িয়ে নেই, কারেন্টের শক লাগে না, কারেন্টের শক লাগলে আমরা হাত ছড়িয়ে নিই। তো অনেকে বলে কারেন্ট ধাক্কা দিয়ে ফেলে দেয়, আসলে কারেন্ট কখনোই ধাক্কা দিয়ে ফেলে দেয় না, কারেন্ট সবসময় আকর্ষণ করে। হ্যাঁ, মানে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু আমাদের আমাদের সুষমনা কাণ্ড যদি কোনো কারেন্টে হাত লাগে, আমাদের সুষমনা কাণ্ড কি করে? হাত থেকে সরিয়ে নেয়, এত জোরে সরিয়ে নেয় আমরা ব্যালেন্স রাখতে না পেরে ধবাস করে পড়ে যাই, আর ভাবি যে কারেন্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আসলে কারেন্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলেনি, আমরা নিজেদেরকে ধাক্কা দিয়ে ফেলেছি। কিন্তু এটা ব্রেন দিয়ে হয় না বলে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে কারেন্ট ধাক্কা দিয়েছে। যত বেশি কারেন্ট তত বেশি দূরে তুমি জোরে করে হাত ছড়া দিবে, জোর করে হাত ছড়ালে তুমি ব্যালেন্স রাখতে পারবে না, ধবাস করে পড়ে যাওয়া। কিন্তু আসলে কারেন্ট কখনোই তোমাকে ধাক্কা দেয় না, সে তোমাকে ভালোবেসে টেনে নেয়, কিন্তু তোমাকে মেরে ফেলার জন্যই ভালোবাসে, মেরে ফেলার জন্য ভালোবাসে, বুঝছো? তোমাকে তাজা রাখার জন্য ভালোবাসে না। হ্যাঁ, তোমাকে টেনে নেবে, টেনে যদি তুমি হাত না সরাতে পারো, তাহলে তুমি যদি কারেন্টের ভালোবাসায় আবদ্ধ হয়ে যাও, তোমার জীবন শেষ। শেষ না জীবন, বুঝছো নি? তাহলে প্রতিবর্তী ক্রিয়া কি বলছে দেখো, কোন উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়া, এই যে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে পেশি বা
কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, অনৈচ্ছিক প্রতিক্রিয়া মানে কি নিজের ইচ্ছায় যেটা আমরা করি না সেটাই অনৈচ্ছিক। যেমন তোমার যদি কারেন্ট শক হয়, তুমি নিজের ইচ্ছায় কিন্তু হাত ছড়াবে না, সুষমা কাণ্ডই তোমাকে হাত ছড়িয়ে দেবে, তাহলে কি এটা অনৈচ্ছিক না? আর নিজের ইচ্ছায় যদি কিছু হয় সেটাই ঐচ্ছিক। তোমার চোখে কেউ হঠাৎ করে ঘুষি মারতে গেল, একা একা তোমার চোখ বন্ধ হয়ে যাবে, এটা তোমার নিজের ইচ্ছে করনি, তাহলে এটা অনৈচ্ছিক। নিজের ইচ্ছায় না করলেই সেটা অনৈচ্ছিক হয়, এটাই। তারপরে প্রতিপ্রতিক্রিয়ার বৈশিষ্ট্য বা প্রতিপ্রতি চক্র, এখান থেকে কোনো কোশ্চেন হয় না, এখান থেকে একটা কোনো কোশ্চেন হয় না। তাপের যে ব্যাপারটা দেওয়া আছে এখান থেকে কোনটাই হয় না, সরাসরি সহজাত। কালকে থেকে, আচ্ছা সময় নেয় না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাকলো, 3 দিনে এটা শেষ করার চেষ্টা করবো আমরা।